নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাতে বাইডেনের সাথে বৈঠক। শেয়ার কারসাজির দায়ে সাকিবের 50 লাখ টাকা জরিমানা। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম নিহত, আটক 3। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনুষ্ঠিত হবে তার বৈঠক। সোমবার দেশটির স্থানীয় সময় রাত 10:30টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধানের সাথে ডক্টর ইউনূসের সরাসরি বৈঠক। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ডক্টর ইউনূস। আগামী 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দিবেন তিনি। এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেয়ার কারসাজির জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশেষে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে এই কারসাজি করেন সাকিব। এই জন্য সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সাকিবের পাশাপাশি কারসাজির কারণে আবুল খায়ের হিরুকে 25 লাখ, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাতবরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া বিরল এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন জেনারেল ওয়াকার। রিপোর্ট তুলি মল্লিকের। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্য ধরতে বলেন দেশের মানুষকে। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া বিরল সাক্ষাৎকারে আরও একবার দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ওয়াকারুজ্জামান। বললেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এ সময় পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার কথা জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন জেনারেল ওয়াকার। জানান, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন উল্লেখ করে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এরই মধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির উপর জোর দেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর বারবারই সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় এসেছে, জড়িয়েছে রাজনীতিতে। তবে জেনারেল ওয়াকারুজ্জামান কোনোভাবেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়ার পক্ষে নন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন। মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে মাছপাড় এলাকায় সেনাবাহিনীর অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তানজিম সারোয়ার। পরে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছলে মারা যান তিনি। এ সময় ডাকাত দলের 3 জনকে আটক করা হয়। তানজিম সারোয়ারের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। গেল পিছিয়ে আসলো, তাদেরকে কোনো দায়িত্ব ছিল না। আমি এই বিচার চাই সেনা প্রধানের কাছে, আমি বিচার চাইছি ওর কাছে। শেখ হেলালের অপকর্মের মতোই বেরিয়ে আসছে পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিল দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র। তার অনুসারীদের অত্যাচার নির্যাতনই এতদিন টু শব্দটি করার সাহস পায়নি কেউ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে 2 বারের সংসদ সদস্য। গত 16 বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য। শহরের মিঠাপুকুর পাড় এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ বাটোয়ারা হতো দলীয় পদপদবীর আর চাঁদাবাজির টাকা। কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে। একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলে, সমস্ত হাত পা কাটে, আমার এই হাত ভেঙে দেয়, পা ভাঙে। বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেয়া হয়েছে পৃথিবী থেকে, এমন অভিযোগ অনেকের। তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানুভূয়াকে হত্যা করেছে, এটা বাগেরহাটবাসী সবাই জানে। নিজের নামে 3টি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ গড়েননি নিজ জেলায়। অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে। এই কারণে সারা বছরই তার যাওয়া আসা ছিল দুবাই, সিঙ্গাপুর, কলকাতায়। বরিশাল, খুলনা, মোংলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের ব্যবসা চলত তার ছত্রচ্ছায়ায়। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময়ের বিরুদ্ধে। দীর্ঘ 15-16 বছর পরে বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে, খুলনা মানুষ যেমন মুক্ত হয়েছে, বাগেরহাটের মানুষ মুক্ত হয়েছে এবং এর বিচার চাই। শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। গত 9 সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের সাবেক সংসদ ফজলে করিম চৌধুরীর 2 দিনের রিমান্ড। অবৈধ অনুপ্রবেশে ঠাকুরগাঁয়ে BSF সদস্য আটক, পতাকা বৈঠকের পর হস্তান্তর। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে মুনিবিয়া যুব তাবলিগের এবাদতখানায় হামলার মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে হাজির করেন। পরে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 23 আগস্ট ABM ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরী সহ 68 জনের বিরুদ্ধে মামলা করেন মুনিবিয়া যুব তাবলিগ কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুড়িয়ে দেয়া কক্সবাজার বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ছাত্র জনতা রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে বলেও মন্তব্য তার।
দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আশুলিয়া শিল্পাঞ্চলে কমছে না শ্রমিক অসন্তোষ। পোশাক কারখানাগুলোতে বিশৃঙ্খলার উস্কানি দেয়ায় অভিযোগ করে ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে বন্ধ রয়েছে প্রায় ৫৫টি কারখানা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আশুলিয়া শিল্পাঞ্চলের নিরাপত্তার স্বার্থে আজও বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। পরে তারা কর্মবিরতিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯টি গার্মেন্টস সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নিরাপত্তার স্বার্থে কারখানাগুলোর সামনে সতর্ক অবস্থায় রয়েছে সেনা, র্যাব, শিল্প পুলিশ ও বিজিবি। পারস্পরিক যে সমঝোতা বা যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ফ্যাক্টরিগুলি খুলে দেওয়ার জন্য আমরা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি এবং শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছি যেন কর্মপরিবেশটা স্বাভাবিক রাখে, কোনো ধরনের ধর্মঘট কাজ না করে বসে থাকা, এই বিষয়গুলো যেন পরিহার করা হয় এবং দুই পক্ষেরই যে আস্থা, এই আস্থার জায়গাটা যেন একটা উল্লেখযোগ্য মাত্রা আসে। এদিকে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে। টানা কয়েক সপ্তাহের আন্দোলনে অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। বায়ারদের সময় মতো শিপমেন্টের তৈরি পোশাক দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গাজীপুরে পরিস্থিতি বর্তমানে কিছুটা স্বাভাবিক রয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। অবৈধ অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বিজিবি। পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়। বিজিবি জানায় সকাল 11:30টার দিকে উপকুমার দাস নামে এক বিএসএফ সদস্য জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে বিকেলে সীমান্তে জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় বলে জানান ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। ঝিনাইদহ, মাগুরা ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন, গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানায় ভোরে ফরিদপুর থেকে মিনি ট্রাকটি মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটিতে সামনে থেকে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকে থাকা অবস্থায় নিহত হন ২ জন। মাগুরায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেলের ২ আরোহী। এদিকে বাগেরহাটের মোরলগঞ্জে মোটরসাইকেলের দুর্ঘটনায় একজন নিহত হয়। অপর সড়ক দুর্ঘটনায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় একজন শিক্ষক নিহত হয়েছেন। ৭২ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাঙামাটিতেও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে গেছে। সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে সাজেকে ৩ দিনে আটকে থাকার পর পর্যটকরা ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল থেকে পর্যটকদের নিয়ে ১১২টি পিকআপ, জিপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছেড়েছেন বহু পর্যটক। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। এদিকে সহিংস ঘটনার ৪ দিন পর রাঙামাটিতেও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়েছে। স্কুল, কলেজ, অফিস, আদালত এবং শহরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাণিজ্যিক কেন্দ্র বনরূপা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ছে। তবে মানুষের মনে এখনও কিছুটা উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাতে বাইডেনের সাথে বৈঠক। শেয়ার কারসাজির অভিযোগে সাকিবের ৫০ লাখ টাকা জরিমানা। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিব নিহত, আটক ৩। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে।
দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।